মিহু উঠে ওর রুমে চলে গেল। রুমে যে ফোন হাতে নিয়ে দেখতে পেল মেঘ ওর এনগেজমেন্টের ইনভাইটেশন পাঠিয়েছে। এটা দেখেই মিহু রেগে গেল। এদিকে মিহুর বাপি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মেয়ের কথাগুলো ভেবে। তখনই মিহুর বাপির ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখে ইরফান চৌধুরী কল দিয়েছে। উনি মুচকি হেসে ফোনটা রিসিভ করলেন। ইরফান, কি খবর বেয়াই সাহেব? আরমান, বেয়াই সাহেব খবর তো পুরাই গরম। ইরফান, কেন? আরমান রায়জাদা তার মেয়ের সব কথা বললেন ইরফানকে। ওদিকে ইরফান চৌধুরীও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে বেশ কিছু দিন কেটে গেল। মিহু মেঘের সাথে কথা বলতে গেলেই মেঘ মিহুকে এড়িয়ে যায়, যা মিহুর একদম ভালো লাগে না। এখন আশফির সাথে থেকে মেঘকে জেলাস ফিল করাতে চাইলেও পারে না, কারণ মেঘ পাত্তা দেয় না। মিহু দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। মেঘের এই ব্যবহারগুলো ভালো লাগছে না ওর। তাই ও ঠিক করেছে ও মেঘের বাসায় যাবে আজকে, আর মেঘের বাবাকে পটাবে। এদিকে কলেজ ক্যাম্পাসের মাঠে বসে আছে অনু আর নীল। তখনই ওরা দেখল মানিক আর নীলা একসাথে কলেজে ঢুকছে। মানিক আর নীলাকে এতটা ক্লোজ দেখে নীল আর অনুর কোনো রিয়াকশন নেই, কারণ ওরা জানে যে মানিক আর নীলা বেস্ট ফ্রেন্ড। সো ক্লোজ হতেই পারে, কিন্তু আশেপাশের অনেকেই বলাবলি করছে যে হাউ কিউট কাপল দে আর। এই কথাটা শুনেই অনু আর নীলের মেজাজা গরম হয়ে গেল। অনু উঠে মানিকের সামনে গেল। নীলা অনুকে দেখে হাই দিল। অনু নীলাকে কিছু না বলে মানিকের কলার ধরে টেনে ওখান থেকে মানিককে নিয়ে যেতে লাগল। মানিক আর নীলা দুজনেই হতবাক অনুর কাজে। নীলা ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই ওর পেছনে নীল এসে দাঁড়াল। নীল নীলার হাত শক্ত করে ধরে পার্কিংয়ে নিয়ে গেল। নীলা চেঁচামেচি করছে, কিন্তু নীল কানে তুলছে নীলার কথা। পার্কিংয়ে এসে নীলার হাত ছেড়ে দিল নীল। নীলা, আজব তো, এভাবে টেনে আনলে কেন আমাকে? নীল, মানিক তোমার জাস্ট বেস্ট ফ্রেন্ড রাইট? নীলা, হ্যাঁ, কিন্তু কেন? নীল, তুমি জানো তোমাকে আর মানিককে এত ক্লোজ দেখে কলেজের অনেকেই মন্তব্য করছে তুমি নাকি মানিকের গার্লফ্রেন্ড। নীলা, কি? নীল, জি। নীলা, হোয়াট দ্য হেল? নীল, তাই বলছি একটু ডিস্টেন্স মেনটেইন করে চলবে এখন থেকে মানিকের কাছ থেকে। নীলা, ইম্পসিবল। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আর এখন কি আমি মানুষের কথার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথেও মিশতে পারবো না? নীল, মানুষের কথাগুলো তো একটু চিন্তা করতে হবে, তাই না? নীলা, এক্সকিউজ মি। আমি পারবো না। মানুষের কথা চিন্তা করার মতো সময় আমার কাছে নেই। আমি আমার মতো থাকতে পছন্দ করি, ওকে? নীল, আর আমার যে তোমার সম্পর্কে এসব উল্টো পাল্টা কথা শুনতে ভালো লাগে না সেই বেলায়। নীলা, নিজের কান বন্ধ করে রাখো, তাহলে আর শুনতে হবে না। নীল, নীলা। নীলা, লিসেন, তোমাকে মিহুকে আর অনুকে নিয়ে অনেক কথা হয় কলেজে। কোথায়? আমি তো কিছু বলতে আসিনি তোমাকে। তাহলে তুমি কেন বলবা? নীল, মানে? মিহু আর অনু আমার বোন, আমার কাজিন ওরা। নীলা, তো মানিক আর মেঘ তো আমার কাজিন।
আমার ভাই লাগে ওরা। নীল, তোমরা তিনজনও কাজিন? নীলা, হ্যাঁ কেন? এমনভাবে বলছো মনে হচ্ছে আগে জানতে না। নীল, সিরিয়াসলি আমি আগে জানতাম না। নীলা, গুড, এখন তো জানো। তাই নেক্সট টাইম কিছু বলতে আসবে না এই ব্যাপারে। এই বলে নীলা চলে গেল ওখান থেকে। নীল চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে এখনো। ও এক হাতে নিজের চুল টানছে। অনু মানিকের শার্টের কলার ধরে টেনে মানিককে রুমে এনে দাঁড় করালো। অনুর চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। মানিক হাবলার মতো বিস্ময় নিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। অনু, কিরে মুখপোড়া হনুমান, আমার দিকে এভাবে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছিস কেন? মানিক, তুমি আমাকে এভাবে টেনে আনলে কেন? আর তুই তোকারি কেন করছ? অনু, চুপ, একদম চুপ। আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দিবি। তা না করে তুই উল্টো আমাকে প্রশ্ন করছিস। সাহস কত বড় তোর? মানিক, আরে অনু, চুপ। যা বলেছি তার উত্তর দে। মানিক, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। অনু, কচি খোকা তো তুই, তাই কিছুই বুঝতে পারছিস না। মানিক, আমি কি করেছি বলবি তো, বলবা তো। অনু, কি? তুই আমাকে তুই বলে সম্বোধন করলি? যা, তোর সাথে আর কথাই বলবো না। ফাজিল, বজ্জাত ছেলে, তেলাপোকা, ইন্দুরের ডিম, কুতুবউদ্দিনের নাতি। মানিক, থামো থামো, সরি, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমাকে তুই বলে সম্বোধন করব না। অনু, তোর 14 গোষ্ঠীর তুষ্টি, সর সামনে থেকে। মানিক, আরে বাবা, সরি তো। অনু, ওই ছেমরা আমি তোর কোনো জন্মের বাবা লাগি? হ্যাঁ। মানিক, ঘাট হয়েছে আমার। তোমার সাথে কথা বলা আর দেওয়ালের সাথে মাথা বাড়ি দেওয়া একই ব্যাপার। বিড়বিড় করে। অনু, কি বললি তুই? মানিক, কিছু না, কিছু না। অনু, নীলার সাথে তোর কিসের সম্পর্ক? মানিক, মানে? অনু, আজকে সত্যি কথা শুনেই ছাড়ব আমি। বল নীলা, তোর কি লাগে? মানিক, নীলা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিন। কেন? অনু, সত্যি তো? মানিক, হ্যাঁ রে মা। অনু, তাহলে ক্যাম্পাসের কিছু কিছু মানুষ কেন বলছে তুমি আর নীলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগো? মানিক, কি সব আবোল তাবোল বলছো? অনু, আবোল তাবোল কিছুই বলিনি, সত্যি কথাই বলেছি। মানিক, লিসেন অনু, আমি সিরিয়াসলি বলছি, নীলার সাথে আমার সম্পর্ক শুধুমাত্র একজন বেস্ট ফ্রেন্ড প্লাস কাজিন প্লাস ভাইয়ের। এর থেকে বেশি আমাদের মধ্যে আর কিছুই নেই। অনু, সত্যি তো? মানিক, বিশ্বাস করছো না কেন তুমি? ওয়েট। অনু, কি? মানিক, আর ইউ জেলাস? অনু থতমত খেয়ে গেল মানিকের কথা শুনে। ও কোনোমতে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর মানিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। অনু, আমি কেন জেলাস হতে যাব? পাগল তুমি? মানিক, না, আমার মনে হলো আর কি। অনু, তুই থাক, তোর মন নিয়ে ফাজিল জানি কোথাকার। এই বলে অনু চলে গেল হনহন করে। মানিক বোকার মতো দাঁড়িয়ে আছে। অনুর এরূপ আচরণের মানে বুঝল না ও।
মাথা চুলকাতে চুলকাতে ও নিজেও চলে গেল। মেঘ বেডে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই বাসার বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট এসে গেট খুলে দিল। সার্ভেন্ট, জি, কাকে চাই? মিহু, আমি মিহু। ইরফান আঙ্কেল আছে? সার্ভেন্ট, জি আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। মিহু, না না, আপনাকে ডেকে দিতে হবে না। আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দিন উনি কোথায় আছে। আমি নিজেই চলে যাব ওনার রুমে। সার্ভেন্ট, আচ্ছা আসুন। সার্ভেন্ট মিহুকে ইরফান চৌধুরীর রুম দেখিয়ে দিল। মিহু রুমে উকি দিয়ে দেখল ইরফান চৌধুরী দাবার বোর্ড নিয়ে বসে আছে একা একা। মিহু যে ইরফান চৌধুরীর পাশে বসে পড়ল। মিহুকে দেখে ইরফান চৌধুরী বেশ অবাক হল। ইরফান, আরে মা তুমি? মিহু, আসসালামু আলাইকুম আঙ্কেল। ইরফান, ওয়ালাইকুমুসসালাম। মিহু, ভাবলাম আপনি সারাদিন বাসায় একা একা থাকেন, তাই আপনার সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে যাই। ইরফান, খুব ভালো করেছ এসে। এখন তোমার সাথে কিছুক্ষণ কথা বললে আমার মনটা ফ্রেশ থাকবে। মিহু, তো কি করছিলেন একা একা? ইরফান, দাবা খেলতে পারো? মিহু, হ্যাঁ, বাপির কাছ থেকে শিখেছি। ইরফান, আমার সাথে খেলবে? মিহু, অবশ্যই, তো শুরু করা যাক। ইরফান চৌধুরী আর মিহু দাবা খেলায় ব্যস্ত হয়ে গেল। ওরা দুজন খেলছে আর জোরে হাসাহাসি আর হই হুল্লোড় করছে। মেঘ উপর থেকে এত চেঁচামেচির শব্দ শুনে ল্যাপটপ বন্ধ করে নিচে নেমে এলো। মেঘের বাবার রুম থেকে সাউন্ড আসছে দেখে ও ওদিকে চলে গেল। বাবার রুমে ঢুকে মিহুকে দেখে অবাক হয়ে গেল ও। মিহু আর মেঘের বাবা বাচ্চাদের মতো করছে। মেঘের বাবা মিহুর গুটি খেয়ে ফেলছে দেখে মিহু ঠোঁট উল্টিয়ে কাদো কাদো চেহারা বানিয়ে রেখেছে। আর বলছে, আঙ্কেল আমি কিন্তু কান্না করে দিব। মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর বাবাকে এত হাসি খুশি দেখে। আর মিহুর কার্যকলাপ দেখে হেসে দিল ও। পরক্ষণেই ওর মাথায় আসলো যে মিহু এখানে কি করে। তখনই মেঘের বাবার গলা শুনে মেঘ ওদিকে তাকালো। ইরফান, আরে মেঘ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। মেঘ, না ড্যাড, দেখতে এসেছিলাম তুমি কি করো। ইরফান, আয় বস, দেখ কে এসেছে। মিহু, হাই। মেঘ, হ্যালো মিহু। মিহু চোখ রাঙিয়ে তাকালো মেঘের দিকে। মেঘ চোখ সরিয়ে আশেপাশে তাকাতে লাগল। মিহু, দাঁড়িয়ে আছো কেন? বসো। মেঘ, না না, ইটস ওকে। মিহু মেঘের হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল। মেঘ একটু সরে বসল মিহুর থেকে। মিহু দাঁতে দাঁত চেপে তাকালো মেঘের দিকে। মিহু, আঙ্কেল আপনার ছেলে একটা রসহীন মানুষ। মেঘ চকিতে ভ্রু কুঁচকে তাকালো মিহুর দিকে। মিহু এখনো দাঁতে দাঁত চেপে বসে আছে। ইরফান, আমার ছেলেকে তোমার রসহীন মনে হল? মিহু, হ্যাঁ আঙ্কেল, প্লিজ ডোন্ট মাইন্ড। ইরফান, আরে না না, মাইন্ড কেন করব? সত্যি কথা বললে মাইন্ড করার কি আছে? মেঘ, ড্যাড। ইরফান, না তো, আমি তো কিছু বলিনি। মিহু, আরে আঙ্কেল, জাস্ট চিল। নিজের ছেলেকে এত ভয় কিসের? মেঘ, এই তুমি চুপ করো। মিহু, কে তুমি?
তোমার কথায় চুপ করব কেন? মেঘ, আমার বাসায় এসে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? মিহু, এক্সকিউজ মি। বাড়িটা তোমার না। বাড়িটা আঙ্কেলের। মেঘ, আর সেই আঙ্কেলের ছেলে আমি। সো বাড়িটা আমারও। মিহু, কোনো প্রুফ আছে? মেঘ, কিসের? মিহু, তুমি যে আঙ্কেলের ছেলে তার প্রুফ কি? মেঘ, ড্যাড নিজেই প্রুফ। আর আমিও প্রুফ। মিহু, আঙ্কেল ও কি আপনার ছেলে? বলেই মিহু ইরফান চৌধুরীকে এক চোখ টিপ দিল। ইরফান চৌধুরী মিহুর মজা করা বুঝে উনিও তালে তাল মেলালেন। ইরফান, না রে মা, আমার ছেলেটার সাথে ও হাসপাতালে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। তাই আর কি করার, ওকেই নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছি। মেঘ, ড্যাড। ইরফান, উই আর জাস্ট কিডিং মাই সান। মেঘ, তোমাদের সাথে আর কথাই বলবো না। মেঘ উঠে চলে গেল নিজের রুমে। মিহু আর ইরফান চৌধুরী হেসে দিয়ে একে অপরের সাথে হাই ফাইভ করলেন। তখনই একজন সার্ভেন্ট এলো রুমে। সার্ভেন্ট, স্যার লাঞ্চ রেডি। ইরফান, যাও আমি আসছি। সার্ভেন্ট, ওকে স্যার। ইরফান, চলো আম্মু, আমরা আজকে একসাথে লাঞ্চ করব। মিহু, না আঙ্কেল, অন্য একদিন করব, আজকে আমি যাই। ইরফান, তোমার কোনো কথা আমি শুনছি না। আজকে তুমি আমাদের সাথে লাঞ্চ করবে মানে আমাদের সাথেই করবে। মিহু, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, চলেন। ইরফান চৌধুরী আর মিহু ডাইনিং টেবিলে যেয়ে বসল। কিন্তু মেঘ নেই এখানে। তাই ইরফান চৌধুরী মেঘের কথা জিজ্ঞেস করলেন একজন সার্ভেন্টকে। ইরফান, মেঘ কোথায়? সার্ভেন্ট, ছোট স্যার বললেন খাবেন না। ইরফান, কিন্তু। মিহু, আঙ্কেল তুমি খাও। আমি নিয়ে আসছি তোমার জেদি ছেলেকে। ইরফান, তুমি পারবে? মিহু, অবশ্যই। ইরফান, তুমি যদি পারো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাইই দিব। মিহু, পাক্কা তো? ইরফান চৌধুরী হেসে দিলেন মিহুর বাচ্চা বাচ্চা কথা শুনে। ইরফান, পাক্কা। মিহু, ওকে, তার আগে আমার কিচেনে কিছু কাজ আছে। ইরফান, কিচেনে কি কাজ? মিহু, তোমার ছেলেকে জব্দ করার হাতিয়ার আছে। ইরফান, যেমন? মিহু, অজানাই থাক। ইরফান, আচ্ছা। মিহু এক দৌড়ে কিচেনে চলে গেল। মেঘের খাবারের জন্য যে তরকারির বাটি রাখা হয় সেই বাটিটা নিয়ে ইচ্ছেমতো বাটিতে মরিচের গুঁড়া মিক্স করে দিল। তারপর সেই খাবার নিয়ে উপরে যেতে লাগলে একজন সার্ভেন্ট মিহুকে আটকে দেয়। সার্ভেন্ট, ম্যাম, এটা কি ছোট সারের জন্য? মিহু, হুমম কেন? সার্ভেন্ট, কিন্তু ম্যাম উনি তো ঝাল। মিহু, খুব পছন্দ করে তাই তো? সেই কারণেই তো বেশি করে দিয়েছি। সার্ভেন্ট, না ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। মিহু, আমার কোথাও ভুল হচ্ছে না, সাইড প্লিজ। মিহু সার্ভেন্টকে উপেক্ষা করে খাবার নিয়ে উপরে চলে গেল। মেঘের রুমের সামনে উকি দিয়ে দেখে মেঘ বেডে বসে আছে ল্যাপটপ নিয়ে। মিহুকে খেয়াল করে মেঘ বলে উঠল, মেঘ, ওভাবে চোরের মতো উকি দিচ্ছ কেন? মিহু, কি আমি চোর? মিহু খাবারটা টেবিলে রাখল। তারপর কোমরে হাত দিয়ে মেঘের সামনে এসে দাঁড়াল। মিহু,
তোর সাহস তো কম না, তুই আমাকে চোর বলস? তোর উপর টাটকা টাটকা ঠাডা পরব বজ্জাত পোলা জানি কোনহানকার। ইন্দুরের মতো চেহারা খান লইয়া এত ভাব দেখাও কিল্লাই? তোর থেইকা তো আমার চেহারা যথেষ্ট ভালো দেখত। মেঘ, জাস্ট শাট আপ। মেঘের ধমক শুনে মিহু ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। মেঘ, এই মেয়ে এগুলো কি ধরনের ভাষা? হ্যাঁ? মিহুর এতক্ষণে মাথায় আসলো ও আসলে মেঘকে কি কি বলেছে। মনে পড়তেই জিহ্বে কামড় দিল। আর ঠোঁট কামড়াতে লাগলো। মেঘ মিহুর এমন পাপ্পি ফেস দেখে মুচকি হেসে দিল। তারপরেও চেহারায় একটু রাগ রাগ ভাব এনে রাখল। মিহু, মানে বলছিলাম কি সরি। মেঘ, কি বললে শুনতে পাইনি। মিহু, সরি বললাম সরি। মেঘ, আরেকটু জোরে বলো। মিহু, ওই শালা কানে শুনোস না তুই? রেগে মেঘ এক ঝটকায় মিহুর সামনে চলে গেল। মিহু দেওয়ালের সাথে লেগে দাঁড়ালো আর কয়েকটা ঢোক গিলল। ও আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো পালানোর কোনো রাস্তা আছে কিনা। কিন্তু ততক্ষণে মেঘ ওর একদম কাছে চলে গিয়েছে। এটা দেখে মিহু চোখ বন্ধ করে ফেলল। মেঘর শ্বাস মিহুর মুখের সাথে বাড়ি খাচ্ছে। মিহুর শ্বাস ঘন হয়ে আসল। মেঘ মিহুর চেহারার দিকে তাকিয়ে টুপ করে মিহুর গালে একটা চুমু দিয়ে বসল। ঘটনার আকস্মিকতায় মিহু তাড়াতাড়ি চোখ খুলে বড় বড় করে তাকাল। মেঘ খাবারের প্লেট নিয়ে বেডে বসল খাওয়ার জন্য। মিহু, এটা কি হলো? মেঘ, কোনটা? মিহু, এই যে একটু আগে তুমি আমার গালে চুমু দিলে যে। মেঘ, প্রমাণ আছে যে চুমুটা আমিই দিয়েছি। মিহু, তো ঘরে কি ভূত ঢুকেছিল? মেঘ, ঢুকতেই পারে। মিহু, অসভ্য একটা। মিহু হনহন করে রুম থেকে বের হয়ে গেল। মেঘের রুমের বাইরে এসে মিহু নাক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ল। মিহু, খা না খা খাবারটা একবার বুঝবি মজা। কত ধানে কত চাল তখন টের পাবি যখন ঝালে ফোপাতে শুরু করবি। শালা বদমাইশ পোলা জানি কোথাকার। আমাকে কিস করার সাজা ভোগ করবি তুই এখন। মেঘ তরকারি দিয়ে ভাত মুখে দিতেই ওর চোখমুখ লাল হয়ে গেল। কারণ ঝালে ওর অ্যালার্জি আছে। ও বেশি ঝাল একদমই খেতে পারে না। ঝালে ও ফোপাতে লাগল। মিহু ফোপানোর আওয়াজ পেয়ে মেঘের রুমে উকি দিল। মেঘের চোখমুখ একদম লাল দেখে ও নিজেই ভয় পেয়ে গেল। ও রুমে ঢুকে তাড়াতাড়ি পানি এগিয়ে দিল মেঘকে। মেঘ মিহুর দিকে একবার তাকিয়ে আর দেরি না করে হুট করেই মিহুর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। মিহুর হাত থেকে পানির গ্লাসটা নিচে পড়ে গেল। মিহুর হাত দুটো মেঘের কাঁধের শার্ট খামছে ধরল। মেঘ পাগলের মতো নিজের ঝাল মেটানোর জন্য মিহুর ঠোঁটে কিস করে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর মিহুকে ছেড়ে দিল মেঘ। মেঘ নিজের মাথার চুল টেনে ধরল। ও আর সহ্য করতে পারছে না। এদিকে মিহু ঝালে অস্থির হয়ে গিয়েছে। ও জগ ধরে পানি খেতে লাগল। ওদিকে মেঘ নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। মিহু জগ রেখে তাড়াতাড়ি মেঘকে ধরল। ও অতিরিক্ত ভয় পেয়ে গেল। পারে না শুধু এখনই কান্না করে দিতে। ও জোরে চিৎকার করে ইরফান চৌধুরীকে ডাকতে লাগল। মিহুর চিৎকার শুনে ইরফান চৌধুরী আর কিছু সার্ভেন্ট দৌড়ে উপরে এলো।
ইরফান চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে পাগল প্রায় হয়ে গেলেন। সার্ভেন্টরা মেঘকে ধরে বেডে শুইয়ে দিল। ইরফান চৌধুরী দ্রুত ডক্টরকে কল করে আসতে বললেন। ইরফান চৌধুরী মিহুকে মেঘের ব্যাপারে জিজ্ঞেস করলে মিহু কান্না করে দেয় এবং সব দোষ যে ওর সেটাও বলে। ইরফান চৌধুরী মিহুকে কিছু বললেন না, কারণ মিহু কাজটা ইচ্ছাকৃতভাবে করেনি। ও জানত না ঝালে মেঘের অ্যালার্জি আছে, তাই ভুলবশত ঝাল দিয়ে ফেলেছে। এতে উনি কিছু মনে করেননি। কিছুক্ষণ পর ডক্টর এসে মেঘকে দেখে গেলেন। যাওয়ার আগে একটা ইনজেকশন ও কিছু মেডিসিন দিয়ে গেলেন খাইয়ে দেওয়ার জন্য। মিহু কান্না করছে আর সমানে দুহাত দিয়ে নিজের চোখ মুছছে। চোখ দুটো ফুলে গিয়েছে, চেহারাটা ফুলে লাল হয়ে গিয়েছে। ওকে দেখতো এতটা কিউট লাগছে যা বলার বাইরে। ওকে দেখতে পুরো স্ট্রবেরির মতো লাগছে। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরল। তখনও মিহু মেঘের পাশে বসেছিল। অবশ্য বসেছিল বললে ভুল হবে। মিহু তখন মেঘের পাশেই ঘুমিয়ে গিয়েছে। ইরফান চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ড্যাড বলে ডাকতেই মেঘের বাবা মেঘের পাশে এসে বসলেন। ইরফান, এখন কেমন লাগছে বাবা? মেঘ, বেটার ড্যাড। বাট মিহু কোথায়? ইরফান, তোর পাশে তাকিয়ে দেখ। মেঘ ওর অন্য পাশে তাকিয়ে দেখে মিহু গুটিসুটি হয়ে বসে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও চোখ দিয়ে পানি পড়ছে আর ঠোঁট উল্টিয়ে রেখেছে। এটা দেখে মেঘ হেসে দিল। মেঘ, পুরাই একটা বাচ্চা। ইরফান, তোদের দুজনকে মানায় ভালো। মেঘ, তাই? ইরফান, জানিস মেয়েটা কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। মেঘ, কেন? ইরফান, ও জানত না যে ঝালে তোর অ্যালার্জি, তাই ও না বুঝে ঝাল দিয়ে ফেলেছে তোর তরকারিতে। মেঘ, বুঝতে পেরেছি। ঘুমের মধ্যেই মিহুর মাথা পড়ে যেতে লাগলে মেঘ যে মেঘের কাঁধ এগিয়ে দেয়। মিহু মেঘের কাঁধে মাথা দিয়ে ওর হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘুমে মগ্ন হয়ে আছে মিহু আর ওকে মুগ্ধ নয়নে দেখছে মেঘ, যেন কোনো ঘুমপড়ি। মেঘের বাবা গলা ঝেড়ে নিলেন। ইরফান, তোরা থাক আর মিহুকে এখন জাগানোর দরকার নেই। ওকে ঘুমোতে দে, আর তুইও রেস্ট নে। মেঘ, ওকে ড্যাড। ইরফান, ওকে মাই সান, গুড লাক। মেঘ হালকা হাসল ওর ড্যাডের কথা শুনে। ওর ড্যাডও মুচকি হেসে চলে গেল। মেঘ মিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমাকে ওর কাছে টানে? আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি প্রতিবার তোমায় দেখলে। ভালোবাসি তোমায় মনের অজান্তেই। তোমায় নিজের করে পেতে চায় এই মন। তুমি হবে শুধু আমারই। বিকজ your love is my addiction. মিহু ঘুমের মধ্যেও মেঘের কথাগুলো শুনে মুচকি হাসল। তা দেখে মেঘ নিজেও হাসল। মিহুর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল মেঘ। আর ওভাবেই ঘুমিয়ে পড়ল ও। প্রায় রাত 9টার দিকে মিহুর ঘুম ভাঙল। ও ঘুম ঘুম চোখে আরো শক্ত করে কোলবালিশটি জড়িয়ে ধরে। ঘুম ঘুম কণ্ঠে মাম্মাম কফি দিয়ে যাও বলে চিল্লিয়ে উঠল। কোলবালিশটা বেশি শক্ত লাগছে বলে ও হালকা চোখ মেলে তাকালো। সাথে সাথেই ওর ঘুম গায়েব হয়ে গেল। আর জোরে চিৎকার করে উঠল।
মিহু, আ। মেঘ মিহুর মুখ চেপে ধরল। মিহু চোখ পিটপিট করে তাকিয়ে আছে মেঘের দিকে। মিহুর চোখ জোড়া যেন মেঘের চোখের সাথে আটকে গিয়েছে। মেঘ মিহুর মুখ থেকে হাত সরিয়ে ফেলার পরও মিহু একইভাবে তাকিয়ে আছে ওর দিকে। মিহুর এমন দীর্ঘ দৃষ্টি দেখে মেঘের নেশা লেগে যাচ্ছে। তাই নিজেকে কন্ট্রোল করে নিল অনেক কষ্টে। আর মিহুর কপালে আসা চুলগুলো সরিয়ে দিল। মেঘের ছোঁয়া পেয়ে মিহুর সম্মতি ফিরল। মিহু, কি হয়েছে? মেঘ, কিছু না। মিহু, আচ্ছা একটা প্রশ্ন করি? মেঘ, করো। মিহু, সত্যিই কি তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? মেঘ, হুমম, এতে মিথ্যে বলার কি আছে? মিহু, না এমনি জিজ্ঞেস করলাম। মেঘ, অহ। মিহু, তাহলে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে জেনেও আমার সাথে ওমন কেন করলে? মেঘ, ওমন বলতে? মিহু, কিস। মেঘ, ব্যাপার না করতেই পারি। মিহু, আর কজনকে আমার মতো ইউজ করেছ? মেঘ, মানে? মিহু, মানে আমার মতো আর কজনকে কিস করেছ? মেঘ, মিহু। মিহু, আচ্ছা থাক, বলতে হবে না। মিহু উঠে বসল, তারপর উঠে চলে যেতে গিয়েও ফিরে তাকাল। মিহু, সরি আজকে খাবারে ঝাল মেশানোর জন্য। আমি জানতাম না যে তোমার ঝালে অ্যালার্জি আছে। না হলে আমি কখনো তোমাকে ঝাল খেতে দিতাম না। আমি না জেনে শুনে করে ফেলেছি কাজটা। মেঘ, ইটস ওকে। মিহু, হুমম, আচ্ছা আসছি এখন। পরে কথা হবে আবার, বাই। মেঘ, আরে মিহু। মিহু কোনো কথা না বলে নিচে চলে গেল। মেঘের বাবা মাত্রই স্কচের গ্লাসটা হাতে নিয়েছিল, তখনই ওনার ফোন বেজে উঠল। উনি স্কচের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলেন। মিহু নিচে এসে মন খারাপ করে দাঁড়াল টেবিলের সামনে। ওর খুব পিপাসা লেগেছে, তাই ও পানি ভেবে স্কচের গ্লাসটা হাতে নিয়ে একটু খেয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। পানির টেস্ট এমন কেন? যাই হোক, মজাই আছে। মিহু পুরোটা গ্লাস এক ঢোকে খেয়ে নিল। মেঘের বাবা ফিরে এসে মিহুকে স্কচ খেতে দেখে মাথায় হাত দিলেন। ইরফান, সাত্তেয়া নাশ হো গয়া। মিহু, আরে আঙ্কেল, তুমি মাথায় হাত দিয়ে আছো কেন? ইরফান, মামুনি, তুমি এটা কি করলে? মিহু, কোনটা? জাস্ট একটু পানিই তো খেয়েছি। তাই তুমি এমন করছো? যাও, কথাই বলবো না তোমার সাথে। থাকবো না তোমার বাড়িতে। মিহু ঢুলতে ঢুলতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইরফান চৌধুরী মেঘকে চিল্লিয়ে ডাকলেন। বাবার গলা শুনে মেঘ দৌড়ে নিচে নেমে আসল। মেঘ, কি হয়েছে ড্যাড? ইরফান, তুই তাড়াতাড়ি মিহুর সাথে যা। মেঘ, কেন, কি হয়েছে? ইরফান, ও আমার স্কচ খেয়ে ফেলেছে। মেঘ, কি? ইরফান, আরে মেয়েটা মনে হয় পানি ভেবে খেয়ে ফেলেছে। এখন যা, ওকে দেখ কোথায় গেল কে জানে। মেঘ, আচ্ছা আমি দেখছি। মেঘ এক প্রকার দৌড়েই বেরিয়ে গেল। রাস্তায় যেয়ে মিহুকে খুঁজতে লাগল। ও খেয়াল করল মিহু রাস্তার মাঝখানে বসে আছে। আর একটা কুকুরের সাথে কথা বলছে। ও ভ্রু কুঁচকে এগিয়ে গেল ওদিকে। মিহু রাস্তার মাঝখানে আসাম করে বসে আছে। মিহু, এই বাসান্তি, উঠো,
তুমি রাস্তার মাঝখানে কেন ঘুমোচ্ছ? জানো না এটা ঠিক না। যদি কোনো ট্রাক চলে আসে তখন কি হবে? মেঘ মিহুর কথা শুনে বিড়বিড় করে বলতে লাগল, এখন কুকুরকে জ্ঞান দিচ্ছে। যদি হুঁশ থাকত তাহলে কুকুর দেখে যে কয়টা লাফ দিত তার নেই কোনো ঠিক। মেঘ মিহুর সামনে এসে দাঁড়াল। মিহু গাল ফুলিয়ে তাকালো মেঘের দিকে। মিহু, এই পচা ছেলে সরো সামনে থেকে। মেঘ, তুমি উঠো। মিহু, না আমি উঠব না। মেঘ, তোমাকে কিন্তু আমি কাঁধে করে নিয়ে যাব। মিহু, যাব না, যাব না, যাব না। মেঘ নিচে ঝুঁকে হাত ধরে টেনে মিহুকে দাঁড় করাল। মেঘ, চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকো। মিহু, পচা ছেলে অ্যা 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 অ্যা। মেঘ, চুপ। মিহু ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। মেঘ পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে কল করে গাড়ি নিয়ে আসতে বলল। কথা বলা শেষ করে মেঘ পেছনে তাকিয়ে দেখে মিহু নেই। মেঘ ভয় পেয়ে গেল। আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগল ও মিহুকে। অবশেষে দেখতে পেল মিহু আবারও নিচে বসে পড়েছে। মেঘ আবারও মিহুর হাত ধরে টেনে দাঁড় করাল। সাথে সাথেই মিহু মেঘের টি-শার্টের কলার ধরে টেনে একদম নিজের কাছে নিয়ে আসল। মেঘ হাঁ করে দেখছে মিহুর এই রূপ। মিহু দুম করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বসল। মেঘ হতভম্ব হয়ে গেল পুরো। তখনই ড্রাইভার গাড়ি নিয়ে আসল। মেঘ মিহুর হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগল। মিহু নিজের সিট থেকে উঠে এসে মেঘের কোলে বসে পড়ল। মেঘ, আরে মিহু। মিহু, চুপ পচা ছেলে একটা। মিহু মেঘকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। মেঘ হালকা হাসল, শুধু কিছু বলল না। গাড়ি মিহুর বাড়ির সামনে এসে থামালো। মিহু তখন ঘুমে মগ্ন। মেঘ মিহুকে জড়িয়ে ধরল। কারণ মিহু এখনো ওকে জড়িয়ে ধরে রেখেছে। তারপর মিহুকে ছেড়ে কয়েকবার ডাক দিল ওকে। কিন্তু মিহু কোনো রেসপন্স করলো না দেখে মেঘ বুঝতে পারল মিহু ঘুমিয়ে গিয়েছে। মেঘ হাত দিয়ে গাড়ির ডোর ওপেন করল। মিহুকে কোলে নিয়ে বের হল ও। মিহুর বাড়িতে যেয়ে বেল দিল। কিছুক্ষণ পরেই মিহুর আম্মু গেট খুলে দিল। মিহুকে এভাবে আনতে দেখে মিহুর বাবা মা চমকে গেল। মেঘ, ভয়ের কিছু নেই। ও আসলে ঘুমিয়ে পড়েছে। ডেকেছিলাম বেশ কয়েকবার, কিন্তু ঘুম ভাঙ্গেনি ওর, তাই এভাবে আনতে হয়েছে। মিহুর বাপি, ওহ আচ্ছা। উপরের প্রথম রুমটা মিহুর রুম। তুমি ওকে নিয়ে যাও, রেখে আসো। মেঘ, আচ্ছা আঙ্কেল। মেঘ মিহুকে নিয়ে উপরে চলে গেল। মিহুর রুমে গিয়ে মিহুকে বেডে শুয়ে দিল। মেঘ মিহুর কপালে চুমু দিয়ে চলে আসতে নিলে মিহু মেঘের হাত ধরে ফেলল। মেঘ চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে মিহু ওর দিকে তাকিয়ে আছে। মেঘ, তুমি না ঘুমোচ্ছিলে? মিহু, উহু। মেঘ, কি? মিহু উঠে দাঁড়ালো মেঘের সামনে। মিহু, আই ওয়ান্ট আ কিস। মেঘ, কি? মিহু, ইয়েস আই ওয়ান্ট আ কিস। সো কিস মি। মেঘ, মিহু তুমি এখন নিজের মধ্যে নেই। সো ঘুমাও এখন। মিহু, নোপ, ইউ হ্যাভ টু কিস মি রাইট নাও।
মেঘ, মিহু আমার কথাটা শুনো। মিহু, তুমি কিস করবে নাকি আমি চিৎকার করব? মেঘ, মিহু। মিহু, আ। মেঘ আর কোনো উপায় না পেয়ে মিহুর ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। মিহু মেঘের চুল মুষ্টিবদ্ধ করে আঁকড়ে ধরল। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সেই অবস্থাতেই বেডে পড়ে গেল। মেঘ উন্মাদের মতো মিহুর ঠোঁটে কিস করে যাচ্ছে। প্রথম কিছুক্ষণ মিহুর রেসপন্স পেলেও হঠাৎ করে মিহুর রেসপন্স পাওয়া বন্ধ হয়ে গেলে ও চোখ মেলে তাকিয়ে দেখে মিহু ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে মেঘের প্রচুর হাসি পাচ্ছিল। হাসতে চেয়েও হাসেনি ও। মিহুর ঠোঁটে ডিপলি একটা কিস করে মিহুকে ঠিকভাবে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিয়ে চলে গেল। মিহুর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ও। মিহুর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ও। মেঘের ঠোঁটে এখনো হাসি লেগে রয়েছে। মিহুর কাছ থেকে ও এত বড় কিছু এক্সপেক্ট করেনি, কিন্তু তাও পেয়ে গেছে। ওর মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। ও গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। সকালবেলা ফোনের শব্দে মিহুর ঘুম ভাঙল। মিহু ফোন হাতে নিয়ে দেখে মিস কল উঠে আছে অনেকগুলো। ও মাথায় হাত দিয়ে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওর। ও কোনোমতে উঠে যেয়ে ফ্রেশ হয়ে আসল। তারপর নিচে চলে গেল। নিচে গিয়েই মিহু ওর বাপির কাঁধে মাথা দিয়ে বসে পড়ল। মিহু, মাম্মাম একটু কফি করে দাও না প্লিজ। মাথাটা অনেক ব্যথা করছে। মাম্মাম, দিচ্ছি বস। মিহু, হুমম আচ্ছা। বাপি, কি হয়েছে আমার আম্মিটা এত চুপচাপ কেন? মিহু, বাপি মাথাটা একটু টিপে দাও অনেক ব্যথা করছে। বাপি, কালকে যে ড্রিঙ্কস করেছ তার সাইড ইফেক্ট এটা। মিহু চমকে উঠে বসে পড়ল। মিহু, কি? আমি ড্রিঙ্কস করেছি? লাইক সিরিয়াসলি বাপি? বাপি, ইয়ে শাম্মি তুমি ভুল করে কালকে ইরফান আঙ্কেলের স্কচ পানি ভেবে খেয়ে ফেলেছিলে। তারপর মেঘ এসে তোমাকে দিয়ে গিয়েছে। মিহু হাঁ করে আছে বাপির কথা শুনে। ওর মাথা ব্যথা মনে হয় এখন দ্বিগুণ বেড়ে গেল। কারণ ওর কিছুই মনে পড়ছে না। তখনই মাম্মাম এসে কফি দিয়ে গেল মিহুকে। মিহু এতটাই ভাবনায় মশগুল হয়েছিল যে গরম কফিতে ভুলে হাত দিয়ে দিল। আর সাথে সাথেই চিল্লিয়ে উঠল। বাপি তাড়াতাড়ি মিহুর হাত ধরে দেখতে লাগলেন। মাম্মাম দৌড়ে এলো মেয়ের চিৎকার শুনে। মিহুর বাপি আর মাম্মাম দুজনেই অস্থির হয়ে পড়লেন। মেয়ের সামান্য ব্যথা লাগায় ওনাদেরই কষ্ট হচ্ছে। কারণ এই একমাত্র মেয়ে যে তাদের কলিজার টুকরা। মিহু কান্না করে দিয়েছে ব্যথায়। মিস্টার রায়জাদা তাড়াতাড়ি ডক্টরকে কল করে বাসায় আসতে বললেন। একটু পরেই ডক্টর এসে মিহুর হাত ধরে দেখলেন পোড়া জায়গায় ফোস্কা পড়ে গিয়েছে। আর জায়গাটা অসম্ভব লাল হয়ে গিয়েছে। ডক্টর মেডিসিন লাগিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন। মিহু এখনো সমানে নাক টানছে। ও যে কান্না করেছে তা ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। নাকের মাথাটা লাল টকটকে হয়ে আছে। পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। নীল আর অনু খবরটা পাওয়া মাত্রই মিহুদের বাসায় চলে আসলো। মিহু ঠোঁট উল্টিয়ে কাদো কাদো চেহারা নিয়ে বসে আছে। বাপি মেয়ের ব্যান্ডেজ করা হাতে ফু দিয়ে দিচ্ছে। মাম্মাম মেয়েকে নিজের কোলে শুয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
নীল আর অনু বাসায় ঢুকে মিহুর চেহারা দেখে দৌড়ে ওর কাছে এলো। নীল, তুই ঠিক আছিস? অনু, এখন কেমন লাগছে? মিহু, ব্যথা করছে প্রচুর। মিহুর গলার আওয়াজ শুনে নীল আর অনু একে অপরের দিকে তাকালো। আবার মিহুর দিকে তাকালো। মিহু, এভাবে তাকাচ্ছিস কেন? নীল, তুই কি জানিস তোর গলার আওয়াজ কতটা কিউট লাগছে? অনু, মনে হচ্ছে খেয়ে ফেলি। মিহু, সর, তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা। এ হাসছে আমার গলার আওয়াজ খেয়ে ফেলার জন্য। হা। নীল, রাগ করছিস কেন? অনু, আমরা তো কথার কথা বললাম। নীল, তুই কি একটু দেখে কাজ করতে পারিস না? অনু, ও করবে দেখে কাজ? তাহলে বদমাইশি কে করবে শুনি? মিহু, মাম্মাম বাপি, দেখো না ওরা আমাকে কি বলছে। মাম্মাম, ঠিকই তো বলেছে। বাপি, আম্মি, তুমি একটু তো নিজের খেয়াল রাখতে শিখো। মিহু, আমার খেয়াল রাখার জন্য তোমরা তো আছোই। মাম্মাম, সব সময় কি আর আমরা থাকব নাকি? মিহু, কোথায় যাবে তোমরা আমাকে রেখে? বাপি, একদিন না একদিন তো তোমাকে এ বাড়ি থেকে বিদায় নিতে হবে, তাই না? মিহু, মানে? নীল, তোর বিয়ে দিতে হবে না? অনু, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি তো? মিহু, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকব। বাপি, তা বললে কি চলে নাকি মামনি? মাম্মাম, সব মেয়েদেরই একদিন না একদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। তোমাকেও যেতে হবে। মিহু, তোমরা আমাকে তাড়িয়ে দিবে? নীল, ধুর পাগলি, তোকে তাড়াতে যাবে কেন? অনু, এটাই আমাদের সমাজের নিয়ম। মিহু, আমি মানি না এই নিয়ম। আমি যাকে বিয়ে করব সে নিজে এসে এ বাসায় থাকবে। আমি যাব না এখান থেকে। বাপি, আচ্ছা আম্মি, এবার উঠে বসো তো। একটু খেয়ে নাও। মিহু হালকা কিছু খেয়ে নিল। এদিকে মেঘ কলেজে এসে মিহুকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও মিহুকে দেখতে পাচ্ছে না। এমনকি নীল আর অনুকেও খুঁজে পাচ্ছে না ও। মেঘ রাগে লাল হয়ে আছে মিহুকে না পেয়ে। ও যে পার্কিংয়ে নিজের গাড়ির বোনাটের উপর উঠে বসল। পাশের গাড়ির বোনাটের উপর মানিক শুয়ে আছে, আর নীলা ওর গাড়ির উপরে বসে আছে। মানিক, কি ব্যাপার স্যার? আপনার মুডের 12টা বেজে আছে কেন? মেঘ, মিহু আসেনি কলেজে। নীলা, মিহু ও মিহুরে তুই অপরাধী রে। মেঘ, শাট আপ নীলা। নীলা, ইউ শাট আপ। মেঘ, মানিক, আমি বাসায় গেলাম, তোরা থাক। মেঘ কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পরের দিনও মেঘ কলেজে এসে মিহুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেদিনও মিহু আসেনি কলেজে। এমনকি অনু আর নীলও আসেনি। মেঘের রাগ সেদিন দ্বিগুণ বেড়ে গেল। মিহুকে পেলে মনে হয় কাঁচা চিবিয়ে খাবে এমন অবস্থা। পরের দিন মেঘ, নীলা আর মানিক পার্কিংয়ে বসে আছে। তখনই মিহুর গাড়ি ঢুকল পার্কিং প্লেসে। মেঘ মিহুর গাড়ি দেখে শোয়া থেকে উঠে বসল। মিহুর গাড়ির ড্রাইভিং সিট থেকে নীল বের হল। সাইড থেকে মিহু বের হল। অনু পেছনে থেকে বের হল। মেঘরা কেউই মিহুর হাতের ব্যান্ডেজ খেয়াল করল না। মেঘ হনহন করে এসে মিহুর হাত ধরে টান দিয়ে নিয়ে গেল।
মিহু জোরে চিল্লিয়ে উঠল। সেদিকে মেঘের কোনো ভ্রুক্ষেপ নেই। অনু, মিহু। অনু মিহুর কাছে যেতে গেলে মানিক অনুর হাত ধরে ফেলে। অনু মানিকের দিকে তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মানিকের উপর অনুর প্রচুর রাগ জমে আছে। কারণ মাথা মোটা মানিকটা এটা বুঝে না যে অনু ওকে ভালোবাসে। মানিক, এনি প্রবলেম? অনু, মিহুর কাছে যাব। মানিক, ওদের দুজনকে একটু স্পেস দাও। সব সময় এত মিহু মিহু করো কেন? অনু, তাতে তোমার কি? মানিক, আমার বন্ধু হয় মেঘ, তাই ওর প্রেমের মাঝখানে ব্যাঘাত ঘটালো তো আমার লাগবে, তাই না? অনু, শালা সবার প্রেম বুঝস, আমারটা বুঝস না? বিড়বিড় করে। মানিক, কি বললে শুনতে পাইনি। অনু, কই কিছু না তো। মানিক, ওহ আচ্ছা। অনু ক্যান্টিনে চলে গেল কিছু না বলে। মানিক একটু অবাক হল, কারণ অনু ওকে এড়িয়ে গেল এটা ভেবে। নীল নীলার সামনে যেয়ে দাঁড়াল। নীলা আর চোখে নীলের দিকে তাকাল। নীলা, কি হয়েছে? নীল, কিছু বলার ছিল তোমাকে। নীলা, কি? নীল, না মানে কে কেমন আছো? নীলা রাগী চোখে তাকাল নীলের দিকে। তা দেখে নীল এক ঢোক গিলল। নীল, বুঝেছি, ভালোই আছো। নীলা, হা। নীল, মানে বলছিলাম কি। নীলা, কি? নীল, কিছু না কিছু না। নীলা, আজব তো। নীল, হ্যাঁ মানে আমি আসি কেমন? নীলা, তো যাও না, তোমাকে আটকে রেখেছে কে? নীল, কেউ না, হিহিহি টাটা। নীলা, রিডিকিউলেস। নীল ঢোক গিলে তাড়াতাড়ি চলে গেল ওখান থেকে। এদিকে মেঘ মিহুকে গার্ডেনের দিকে নিয়ে আসল। মিহুর হাত এখনো শক্ত করে ধরে আছে মেঘ। মিহু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। মেঘ মিহুর দিকে তাকিয়ে জোরে এক ধমক দিল। মিহু মেঘের ধমক খেয়ে কেঁপে উঠল। মেঘ মিহুর হাত ছেড়ে দিয়ে পাশের বেঞ্চে জোরে লাথি দিল। মিহু কাঁদতে কাঁদতে হাত ধরে নিচে বসে পড়ল। কারণ মেঘ মিহুর ব্যান্ডেজ করা হাত চেপে ধরেছিল। মেঘ মিহুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই মিহুর হাতের দিকে চোখ গেল ওর। ও দুচোখ বড় বড় করে ফেলল। তাড়াতাড়ি হাঁটু গেড়ে মিহুর সামনে বসে পড়ল ও। মিহু ভয় পেয়ে পিছিয়ে গেল মেঘের থেকে। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মিহুর দিকে। চলবে।